তুলসী গেবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা জানেন প্রায় 17 থেকে 18টি গোয়েন্দা সংস্থা আছে এবং এই গোয়েন্দাগুলোর আসলে সম্মিলিত সবগুলা গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তিনি এবং সকল গোয়েন্দা সংস্থার রিপোর্টটি মূলত তিনি দেখভাল করেন এবং তিনি সেই রিপোর্টগুলো দিয়ে থাকেন। সেই তুলসী গেবার্ড এর একটি সাক্ষাৎকারকে নিয়ে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক অঙ্গন এমনকি ভারতেরও বিভিন্ন জায়গায় তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করছেন এবং এটা নিয়ে কথা বলছেন। আসলে তিনি কি বলেছিলেন এবং তার এই বক্তব্যকে নিয়ে কেনই বা সমালোচনা এবং কি তার পরিচয়। দেখুন, একই কথা হয়তো অনেকেই বলেন, কিন্তু নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। একজন শ্বেতাঙ্গ বা সাদা কোনো গোয়েন্দা প্রধান যদি এভাবে বলতেন, হয়তোবা আমি মনে করি এত বেশি সমালোচনা বা আলোচনাও হতো না। কিন্তু তুলসী আসলে তার মা একজন ভারতীয় বংশোদ্ভূত, আর সে কারণেই এবং বিশেষ করে তুলসীর তার এক ধরনের ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী মনোভাব বা ইসলাম ধর্ম সম্পর্কে তার এক ধরনের নেতিবাচক ধারণা আছে এবং সেটার থেকেই তিনি যে মন্তব্য করেছেন সেটার থেকে যেমন প্রমাণিত হয়েছে, ঠিক তেমনি তার পূর্বের যে কার্যক্রম সেটার থেকেও অনুমান করা যেতে পারে। তবে এই তুলসী গেবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য যে খুব একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে কিংবা বাংলাদেশের জন্য খুব একটা অতিমাত্রায় ভয়ঙ্কর কোনো বার্তা কিংবা একেবারেও ফেলে দেওয়ারও নয়, এইরকমই একটা পজিশনে বলে আমি অন্ততপক্ষে মনে করি। তবে আমি আসবো আমার ইন ডিটেলস বিশ্লেষণে। তার আগে আমরা একটু জেনে নেই যে কে সেই তুলসী গেবার্ড। তুলসী গেবার্ড হচ্ছেন, তার বাবা মাইক গেবার্ড একজন ক্যাথলিক খ্রিস্টান ছিলেন এবং মা ক্যারল গেবার্ড প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তাদের পরিবার মূলত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসাস বা হরে কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। মূলত এসি ভক্তবেদনা স্বামী প্রভুপাদের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তারা কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হন। ভক্তি জয়, আরিয়ান ও বৃন্দাবন নামে তুলসীর আরও 4 ভাই বোন আছে। তুলসী গেবার্ড যদিও নিজেকে ইসকনের সদস্য হিসাবে পরিচয় দেন না, তবে তিনি স্পষ্টতই ইসকনের ভাবাদর্শ দ্বারা প্রভাবিত। ব্যক্তি জীবনে তিনি প্রসাদ বুঝি, মাছ মাংস খানা। যাই হোক, আমি কেন আগে তার পরিচয়টা দিচ্ছি, তার সাথে তার এই মন্তব্যের এবং এই দৃষ্টিভঙ্গির একটা মিল আছে এবং সেখান থেকে আমাদের কি হতে পারে আমরা সেটা দেখব। তিনি 2019 সালে ভারতের নাগপুরে আরএসএস এর সদর দপ্তর পরিদর্শন করে আরএসএস এর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। মা বাবা দুজনের কেউই ভারতীয় বংশোদ্ভূত না হওয়ার পরও হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তুলসী বলেছিলেন, যখন তিনি ভারতে এসেছেন তখনই তার মনে হয়েছে তিনি যেন তার জন্মভূমিতে এসেছেন। শুধু ধর্মীয় কারণে তিনি ভারতের সঙ্গে একাত্মতা বোধ করেন। এবার ভারতে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উপহার হিসাবে একটি গঙ্গাজল কুম্ভ দেন। তুলসী গেবার্ডের ক্যারিয়ারে দেখা যায় তিনি উগ্র ইসলামপন্থার ঘোর বিরোধী। আমি আবারও বলি, তিনি উগ্র ইসলামপন্থার ঘোর বিরোধী। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের অন্য দেশে হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের নীতিরও তিনি ঘোর বিরোধী হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে তিনি এসেছেন। মোদী সরকার শুধু একজন মার্কিন গোয়েন্দা প্রধান হিসাবে দেখেনি, এর বাইরেও তার চেয়ে আপন কেউ একজন হিসাবে দেখেছে। তুলসীও সেই অভ্যর্থনাকে সেভাবেই গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতনকে যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র হিসাবে দেখেছেন। আমি এই কথাটাতেই আসি দর্শক। আমি আগে তার সাক্ষাৎকারে তিনি যে মেইন যে কথাটা বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে আমরা ধারণাই করেছিলাম আগের থেকেই যে তার একটা অংশ থাকবেই বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে, যখন তিনি টিভিতে সাক্ষাৎকারটা দিচ্ছিলেন গতকাল, সেটাই হয়েছে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা অনেক, সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন,
বাংলাদেশে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সেখানে সংখ্যালঘুদের উপর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র কি সেখানকার পরিস্থিতি আমলে নিচ্ছে এবং রাজনীতির বাইরেও সব পর্যায়ে স্থিতিশীলতা রাখতে তৎপর আছে? এটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়। তিনি তার উত্তরে বলছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অনেক দিন ধরে নিপীড়ন, হত্যা, নির্যাতনের ঘটনা ঘটে আসছে এবং এটি আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হিসেবে রয়েছে। তিনি বলেন, ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামপন্থীদেরকে তারা সন্ত্রাসী হিসাবেই দেখেন, এটি অনিবার্য। সহজ কথায় তিনি সেই মনোভাবটাই পোষণ করেছেন। ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। যাই হোক, এবং তিনি যেটা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি। ইসলামপন্থী বলতেই তারা কিন্তু সন্ত্রাসী বলেন, এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই মতাদর্শ উদ্দেশ্যকে অনুসরণ করে। এটি মূলত একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা। মূলত তিনি এই ইসলামী খেলাফত টার্মটি বাংলাদেশ ইস্যুতে ব্যবহার করায় আবহ গরম হয়েছে। যাই হোক, আমি পরে আসব বাংলাদেশ সরকারের এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে। আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই মূলত ভারত কেন জানি মনে হচ্ছে তারা খুব একটা বাংলাদেশের রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করতে পারতেছে না, কিংবা বহির্বিশ্বের থেকে বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টির চেষ্টা করছে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যর্থ হয়েছে। সেটা আমি বলবো মূলত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড তার যে অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা, এটার কারণেই হয়েছে। কারণ আপনারা জানেন ডক্টর ইউনূস আহমদ চীনের বিখ্যাত কোম্পানিগুলোকে নিয়ে আসছেন। তিনি ইলন মাস্ককে এখানে নিয়ে আসছেন। তিনি জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন। ইলন মাস্ককে আনেন মানে তার যে ব্যবসায়িক যে ফিল্ডগুলা সেটাকে এখানে বিস্তৃত করার চেষ্টা করতেছেন এবং সেরকমই তিনি কাজ করতেছেন। এবং এতে করে এই বিশ্বের বিজনেস জায়ান্টদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সখ্যতা না বলে এটাকে যদি বলা হয় সুসম্পর্ক, আমি বলবো সুসম্পর্কের কারণে এবং তার ওভারঅল আন্তর্জাতিকভাবে পরিচিতির কারণে তিনি বাংলাদেশে অনেকগুলো বড় বড় ইনভেস্টর আসার ক্ষেত্রে যেমন ক্ষেত্র বা সম্ভাবনার সৃষ্টি করছেন, তেমনিভাবে বহির্বিশ্বের পার্টিকুলারলি আমাদের নাইবার কান্ট্রি ভারতের বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভগুলো সৃষ্টি করা, যে বাংলাদেশ একটি মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এখানে ইসলামী জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে, এইটারকে রোধ করতে তিনি বেশ শক্তভাবেই পদক্ষেপ নিচ্ছেন। এবং তিনি সুস্পষ্টভাবে কালকেও তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে তার সবগুলাই হয়েছে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে কখনোই কোনো হামলা হয়নি। এবং এখানে তুলসী গ্যাবার্ড যেটা বলছেন যে তিনি হিন্দুর সাথে যোগ করেছেন খ্রিস্টান বৌদ্ধের উপর কোনো ধরনের কোনো সংঘর্ষই হয়নি বাংলাদেশে। কাজে তার যে সেই ডিপ্লোম্যাটিক কথা বা গতানুগতিক কথা তারা যেটা বলেন যে ইসলামী পন্থীদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দেয়া, তিনি সেটাই আখ্যা দিয়ে ভারতের ন্যারেটিভ এখানে সৃষ্টি করতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ন্যারেটিভ সৃষ্টিগুলোর জন্য আমি মনে করি আমরা কিছু ক্ষেত্র বা কিছু পয়েন্ট ভারতের হাতে তুলে দিচ্ছি। তার অনেকগুলো কারণের মধ্যে আমি যদি দু একটা কারণ উল্লেখ করি, যেমন নারী ফুটবলারদের ফুটবল খেলতে বাধা দেওয়া, আপনার অভিনেত্রীদেরকে দিয়ে দোকান উদ্বোধন করতে বাধা দেওয়া, কালেমা লেখা কালো পতাকা নিয়ে মিছিল করা, এমনকি 32 নম্বর ভাঙ্গার সময়ও বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার সময় আমরা দেখেছি সেখানে কালো পতাকা নিয়ে ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা নিয়ে কিছু লোক গিয়েছিলেন। তারপর মাজার ভাঙ্গা, রমজান মাসে হোটেল খোলা না রাখার ব্যাপারে কথা বলা। দেখুন, এটা মুসলিম প্রধান দেশে বন্ধ যদি রাখতেই হয় বা যারা আহার করবে তারা হয়তো পর্দার ভিতরে খাবে, কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করাটা সেটা কোনোভাবেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পড়ে না। তারপরে বই মেলায় তসলিমা নাসরিনের বই বিক্রি করতে না দেওয়া, এই বইটি যদি নিষিদ্ধই হয় তাহলে এই বইটি তো মেলায় আসার আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি কেন বলছি, কারণ এটি করে আমরা বিশ্ব মিডিয়ার কাছে, পার্টিকুলারলি ভারতের কাছে একটা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য আমরা ক্ষেত্র তুলে দিচ্ছি, পয়েন্ট তুলে দিচ্ছি।
তারপরে আসেন আপনার বইমেলায় ন্যাপকিন প্রকাশ্যে বিক্রি করতে না দেওয়া। এটা কোন ধরনের বিবেক সম্পন্ন কাজ হলো? যারা এই কাজগুলা করেছেন তারা আমি মনে করি অথৈব অপদার্থ। এটা তো একটি জরুরি সেবার মধ্যেও পড়ে। বইমেলায় যে নারীরা মনে করেন আপনার বেড়াতে আসলো, বইমেলা বই কিনতে আসলো, ওই সময় তো একটি মহিলার তার মান্থলি পিরিয়ডটা শুরু হয়ে যেতে পারে, তখন তার একটা জরুরি ভিত্তিতে একটি ন্যাপকিনের প্রয়োজন হতে পারে। এটা বিক্রি করতে বাধা কোথায়? বা যারা দিল তারা আমি মনে করি এক ধরনের আহাম্মকি। তারপরে নারীর কাপড় পরা, যেটা অতি সম্প্রতি ঘটেছে। একজন নারী কীভাবে কাপড় পরবে বা না পরবে সেটি ঠিক করে দেওয়ার দায়িত্ব আপনার নয়। তারপর মহিলারা ধূমপান করতে পারবে না, এটাও ঠিক করার দায়িত্ব একটি বিশেষ গোষ্ঠীর নয়। এগুলা যারা করছে তারা করছে মূলত অতি উৎসাহী হয়ে এবং তাদের জ্ঞানের অভাবের কারণে এবং গণতান্ত্রিক মূল্যবোধগুলা সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান না থাকার কারণেই হচ্ছে বলে আমি মনে করি। এখন এই যে ঘটনাগুলো ঘটেছে, এটার ফলে ভারত অবশ্যই একটা ন্যারেটিভ পাবে। তারা এই বিষয়গুলোকে একটা মানে লিফলেট আকারে বলেন আর যে একটা মানে কি বলা যায় পয়েন্ট আকারে এটা উল্লেখ করে তারা মার্কেটে ছেড়ে দেবে যে এই ঘটনাগুলো বাংলাদেশে হচ্ছে, নারীদের স্বাধীনতা নাই, নারীরা অবাধে চলাফেরা করতে পারতেছে না। এইটার প্রেক্ষাপটে তার এই বক্তব্যটা, যেহেতু তিনি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান, অবশ্যই সেটা অনেকগুলা বিষয় আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হয়। সেখানে তার এই সাক্ষাৎকারে তিনি যেটা বলছিলেন, এটার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যে জবাবটা দিয়েছে, বাংলাদেশ সরকারের দিক থেকে একটি বিবৃতি আসলে দেওয়া হয়। আমি বিবৃতিটা পুরো না পড়ে তার মূল কথাটা বলি দর্শক। সেখানে যথেষ্ট শক্ত ভাষায় তুলসীর বক্তব্যকে অন্যায়, বিভ্রান্তিকর, বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বলে খারিজ করে দেওয়া আছে। ইতিপূর্বে আনুষ্ঠানিকভাবে এত কঠোরভাবে বাংলাদেশের কোনো সরকারকে, কোনো মার্কিন কর্মকর্তার বক্তব্যকে প্রত্যাখ্যান করতে দেখা যায়নি। ফলে এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকে বলছেন তুলসী গেবার্ডের বক্তব্য থেকে বোঝা যায় না যে বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি আসলে কোনো নতুন কথা বলেননি, শুধু তার আগের অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে কঠোর নীতির কথাই পুনর্ব্যক্ত করেছেন, আর সেটিকেই ভারতীয় মিডিয়া সেন্সেশন দিয়ে প্রচার করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি কবলিত রাষ্ট্র এবং ইউনূস সরকারকে জঙ্গি দূষণকারী সরকার হিসেবে দেখানোর একটা সূক্ষ্ম চেষ্টা রয়েছে। সে ধরনের যে কোনো চেষ্টাকে নস্যাৎ করার সক্ষমতা বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের আছে। আপাতত এই আস্থা রাখতে চাই। এটা বাংলাদেশ সরকারের বিবৃতি। যেটাই হোক, তার মানে এই তার যে বক্তব্যটা, প্রথমত হচ্ছে এই বক্তব্যটা গতানুগতিক বক্তব্য। পশ্চিমা দুনিয়ার নেতৃবৃন্দরা তারা এইভাবেই কথা বলেন। ইসলামের কথা যখনই আসে তারা ইসলামপন্থীদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেন। আর এই বিষয়গুলোকে ন্যারেটিভ হিসাবে সৃষ্টি করার জন্য এই যে আমি কয়েকটা পয়েন্ট বললাম যে আমাদের এখানে কি কি হচ্ছে, রমজান মাসে হোটেল খোলা রাখা বা কাপড় পরিধান করা বা সিগারেট খেতে না দেওয়া, ফুটবল খেলতে বা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট আমি বলেছি দর্শক। এইগুলো হওয়ার কারণে তারা এই ন্যারেটিভটা পাচ্ছে। তবে বাংলাদেশ সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন, আমরা তার কথাতেই, তার সাথে আমরা শক্তভাবে আমরা থাকবো। সেটা হচ্ছে যে যতগুলা অন্যায় হয়েছে বা দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে, তার একটিও ধর্মীয় বিবেচনায় হয়নি। প্রত্যেকটি ঘটনা ঘটেছে রাজনৈতিক বিবেচনায়। যারা আওয়ামী লীগের সাথে থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, গুম, খুন, হত্যা, রাহাজানি, বাড়ি দখল, জায়গা দখল, সংবিধান লঙ্ঘন সহ যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধের জন্য তাদের রাজনৈতিক কারণে তাদের সাথে দু একটা সংঘাত হয়েছে। এবং বাংলাদেশে এ ধরনের কোনো ন্যারেটিভ যেন বিদেশি পশ্চিমা দুনিয়া, বিশেষ করে ভারতের মাধ্যমে তুলে ধরতে না পারে, সে ব্যাপারে আমি বাংলাদেশের অভ্যন্তরে আমাদের ধর্মীয় সংগঠনগুলোকেও তাদের কথা বলার ব্যাপারে আরেকটু শালীনতা এবং তাদেরকে সংযত হয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই। এবং যে আলোচনা এবং যে কাজগুলা বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দিতে পারে, সেটার থেকে সবাই যেন নিজেকে একটু সংযত রাখেন এবং তারা যেন অত্যন্ত বিচক্ষণতার সহিত গণতান্ত্রিক মূল্যবোধগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই কাজগুলা করেন। আজ এ পর্যন্ত।